দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে কক্সবাজারের জোয়ারিয়া নালা গ্রামে, সেটা হচ্ছে রামু উপজেলায়। আপনারা যতটুকু টিভির ক্যামেরায় দেখতে পাচ্ছেন, টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যত দূর চোখ যাচ্ছে সেখানে শুধু পাহাড় এবং পাহাড়। এবং আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু একটা পাহাড়ি এলাকা, অর্থাৎ আমরা কিন্তু অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এই পাহাড়ের উপরে এসেছি। এখানে একজন কৃষক, তার নাম হচ্ছে আরিফ ভাই। তিনি 2019 সাল থেকে কৃষিকাজ শুরু করেছে এখানে বিভিন্ন ফল, শাকসবজি, সবজি, নানান মিশ্র জাতীয় চাষাবাদ করছে এবং এক অভাবনীয় কিন্তু সাফল্য তিনি দেখিয়েছেন। আরিফ ভাইয়ের সাথে ক্যামেরার ওপারে যখন কথা বলছিলাম, উনি আমাদেরকে জানিয়েছে তিনি মাত্র 5 থেকে 7 লাখ টাকা এখানে বিনিয়োগ করেছে 65 বিঘা জমিতে বিভিন্ন ফলমূল এবং সবজি চাষে, এবং তিনি বাৎসরিক প্রায় 20 থেকে 25 লক্ষাধিক টাকা তিনি অর্জন করেন বা উপার্জন করেন শুধুমাত্র পাহাড়ি এলাকায় কৃষি কাজ করে। আপনারা কি ভাবতে পারছেন যে একটা মানুষের শুধুমাত্র কৃষি কাজ করে কি পরিমাণ সফলতা অর্জন করা সম্ভব? দর্শক, সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। এই যে এই পাহাড়ি জমিগুলো, যেগুলো পোতের জমি, সেগুলো ব্যবহার করে এত সুন্দর করে সবজি ফল গাছ লাগিয়েছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? এটা আসলে অনেক কষ্টকর, তারপরেও আস্তে আস্তে নিজের স্বপ্নের ইয়েতে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর করবো আর কি, অনেক কষ্ট করে এগোচ্ছি। আচ্ছা, এটা তো রামু উপজেলা না? জি, রামু উপজেলা। দেখছি চারপাশে পাহাড়, একেবারে ওই পাশে সব জায়গায় পাহাড়, আর ওই পাশে তো সমুদ্র। জি, ওই পাশে সমুদ্র। তো এইখানে পানির সমস্যা হয় না? যে পানি কিভাবে ম্যানেজ করেন? এখানে সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে পানি টেনে। যেমন এখানে আমাদের একটা ডিপ টিউবওয়েল আসে, ওটা দিয়ে কিন্তু পুরাটা কভার করা যায় না আপনার। তো তখন এখানে কিছু পানি জমা থাকে বর্ষাকালে, ওটা দিয়েই আপনার পানি খরচ করতে হয় আর কি। আচ্ছা, তো ভাইয়া আপনি তো এখানকার স্থানীয়। জি। এবং এই যে পাহাড়ি পোতের জমি ব্যবহার করে আপনি সবজি ফলাচ্ছেন, ফলমূল করছেন, তো এটা শুরুটা কিভাবে? আপনি কি কৃষকই ছিলেন, না কৃষকের সন্তান, নাকি অন্য কোনো পেশায় ছিলেন? না, কৃষকই ছিলাম না, অন্য পেশায় ছিলাম, জব করতাম। কিন্তু কৃষিতে আসা হচ্ছে কৃষির প্রতি ভালোবাসা নিয়ে, কিন্তু কৃষিতে আসা। আচ্ছা। তো কৃষির প্রতি আন্তরিক ছিলাম। তো এক পর্যায়ে আমি 19 সাল থেকেই কিন্তু কৃষিতে শুরু করছি আর কি, কৃষি নিয়ে। পাহাড়ি জমিতে আপনাকে কৃষি কাজ করতে কে উদ্বুদ্ধ করলো? এটা আসলে কেউ উদ্বুদ্ধ করে না, এটা হচ্ছে আমি বিভিন্ন ভিডিও দেখতাম, যেমন শেখ সিরাজ স্যারের কিছু ভিডিও দেখছি, তারপর দীপ্ত টিভির কিছু ভিডিও দেখছি আমি। প্রায় দীপ্ত কৃষি প্রায় সময় দেখতাম আপনাদের ভিডিওগুলো, প্রতিবেদনগুলো, অনেক কৃষকের সফলতা দেখা যায়। তা আমি দেখতে দেখতে কিন্তু আমার শিখা, দেখতে দেখতে আমি মনে করলাম যে আসলে আমি এরকম বড় একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে পারি। তো এখন এটার পরে আমি অনেক জায়গায়, কক্সবাজার বিভিন্ন জায়গাতে আমি জমি দেখছি, কিন্তু কোথাও আমি জমি পাই নাই। মানে 2 বিঘা 3 বিঘা পাই, তাও দেয় না। তো শেষমেশ আমার এই পাহাড়ি এলাকাতেই মানে এখানে জমি নির্বাচন করা লাগছে আর কি। বেশ ভালো। তো তারপরে হচ্ছে আপনি পাহাড়ি জমিটাকে যখন বাছাই করলেন, এখানে তো অনেক কষ্টসাধ্য। আপনি প্রথমেই বললেন পানি জোগাড় করাটা কষ্ট, এছাড়াও তো আরো কিছু কষ্টর বিষয় আছে, যেগুলো কি কি আছে? এটা হচ্ছে এখানে সবকিছু হচ্ছে নিরাপত্তা। যেমন একটা প্লেন ডিস্ট্রিক্টে একটা কৃষক কিছু একটা শ্বাস করলে ভালো ট্রিটমেন্ট করলে, ওয়েদার ভালো থাকলে কিন্তু সফলতা আসে। কিন্তু এখানে দেখেন আমি অনেক কষ্ট করতেছি লোকবল নিয়ে, কিন্তু সফলতাটা কোন দিকে যাবে এটা কোনো বলা যায় না। যেমন আমি কষ্ট করতেছি, আমার কাজটা হচ্ছে, শেষমেশে এসে দেখলাম যে বন্য প্রাণীর আক্রমণ হয়। তো এই যে মাটিটায় চাষ করছেন, আগে কখনো চাষ হয় নাই। আমরা তো জানি পাহাড়ের মাটি একটু শক্ত হয়, এঁটেল মাটি যুক্ত হয়। তো এটাকে তৈরি করলেন কিভাবে? এটাতে তৈরি করার আগে আমি বড় যেটা ট্র্যাক্টর আছে, ওটা দিয়ে সবকিছু একেবারে পুরো মাটিটা আমি করে ফেলছিলাম আগে প্রথমে। এরপরে আপনার সব জায়গাতেই জৈব সার ছিটাই দিছিলাম, কিছু সার দিছিলাম, তারপর পানি দিয়ে ডুবাই দিছিলাম আর কি। এরপরে জমি তৈরি করছি এভাবে। বালতি করে নিয়ে তারপরে? না, বালতি না, এখানে মেশিং আছে আমাদের, এই মেশিং এর মাধ্যমে, ডিজেল মেশিং আছে। তো এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে না, একটু দেখি মাটিটা কেমন ঝুরঝুরা।
বাহ, আপনি তো জৈব সার মনে হয় অনেক দিয়েছেন ভাই। জি। এখনো দেখতে পাচ্ছি মাটি কিন্তু বেশ ঝুরঝুরাই আছে। জি। এবং এই মাটিগুলোতে তো আসলে তরমুজ ভালো হয়। জি, ভালো হয়। আচ্ছা, তাহলে জৈব সার কি সমতলের থেকে একটু বেশি পরিমাণ দিতে হয় এখানে? এখানে তো দীর্ঘদিন কোনো চাষাবাদ হয় নাই, তো এই জন্য একটু জৈব সারের পরিমাণ একটু বেশি দিতে হয় আর কি। যেমন এখানে অনেক সময় কতগুলা ঘাস আমরা বিভিন্ন জায়গা থেকে যেগুলো গাছগুলা করি, আচ্ছা, তখন পরিষ্কার করি, তখন গাছগুলো এক জায়গায় রেখে দিই, তাহলে ওটাও কিন্তু পচে সার হয় কিন্তু। এই যে এখানে রাখছেন না, এই যে এখানে কিন্তু পচে সার হবে, হ্যাঁ। তখন আমরা এটা গাছের গোড়ায় দিয়ে দেবো অন্য সময়। এছাড়া মালচিং করার দরকার হয় কি, মানে পাহাড়ে? যে আমি মালচিং করলে অনেক সুবিধা। যেমন আমি এর আগে মার্সেলো জাতের তরমুজ করছিলাম এয়ার মালিক সিডের, তো আমি গ্রিন বল আর প্রীতম বেগুন করছিলাম এয়ার মালিক সিডের, সব কিছুতে আমি কিন্তু মালচিং ব্যবহার করছি। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু বলেন তো, আমি তো দেখতে পাচ্ছি পেয়ারা আছে, তরমুজ আছে, আর কি কি চাষ করেন আপনি 65 বিঘা জমিতে? আমি এখানে এই যে এই লাইনটাতে আমি প্রথমে রক মেলন করছিলাম, যেটা সাম্মাম বলে। রক মেলন শেষ হওয়ার পরে আমি এখানে বরবটি করছিলাম, বরবটিটা ভালো একটা ইনকাম পাইছিলাম। এই বরবটি করার পর আমি এখানে আবার শশা করছি এক ব্যাটের মধ্যে, দেখেন আপনি। এখন সামনে আবার বরবটি দেব আমি এখানে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি ফল কি, মানে ফলটা, মেইন ফলটা কি আপনার এই পেয়ারাই? আমার পেয়ারা আর হচ্ছে কুল হচ্ছে মেইন ফল। যেমন কুল গাছ, কোথায়? এই যে কুল গাছ কেটে ফেলছি দেখেন, এখন এখান থেকে কুল গাছ উঠবে আবার। এই লাইন কিন্তু পুরোটাই কুল গাছ কিন্তু, এই যে দেখেন। আচ্ছা, এই যে কুল গাছ কিন্তু উঠতেছে আবার কিন্তু, মানে ওই ফল নেওয়ার কুল পরে গাছ কেটে ছিল ফেলছি। এখানে, জি, একেবারে কেটে ফেলছেন? হ্যাঁ, প্রুনিং করছি আর কি, যেটা কাটিং বলে আর কি। এইভাবে প্রুনিং করে? হ্যাঁ, এইভাবে প্রুনিং করে। কুল বিক্রি করে কত টাকা আয় করছিলেন তখন? আমি গত বছর প্রায় 19 লক্ষ সাম আমি কুল বিক্রি করছি আপনার। 19 লক্ষ টাকা? জি, 19 লক্ষ। সেটা কি প্রথম বছরে? না, তৃতীয় বছরে ওটা। তৃতীয় বছর, তার মানে এর আগেও বছরগুলোতে তো আপনি ফল নিয়েছেন এবং টাকা পেয়েছেন। জি। আচ্ছা, এটার ইনভেস্টমেন্ট কত ছিল? এটা আমি প্রথমে আমার 4.5 লক্ষ টাকা ইনভেস্ট ছিল, 4.5 লাখ টাকা। 4.5? জি। জমি কতটুকু? জমি হচ্ছে 15 বিঘা ছিল ওটা। 15 বিঘায় জি। একটা বছরে 19 লক্ষ টাকা, মানে জি। আপনার ইনভেস্টমেন্ট উঠে তো আপনি লাভবান পর্যায়ে আছেনই, জি, এবং আছি। বেশ লাভবান পর্যায়ে আছেন। জি। এবং এখানকার সম্পর্ক আমরা জানবো, হ্যাঁ। জি। কিন্তু আমার মনে হচ্ছে ওই পাশে হচ্ছে তরমুজের সংখ্যা বেশি ভালো ধরছে। জি। আমরা কি ওই জায়গাটা যেতে পারি? জি, অবশ্যই। আচ্ছা, চলেন ওই পাশটা ঘুরে দেখি আপনি কি কি করছেন। আপা আসেন, দেখেন এই পাশে আরো আছে। হ্যাঁ হ্যাঁ, চলেন। বাহ, আপনি গ্যাপ তো ভালোই রাখছেন দেখা যায় জি জি, সবগুলোর মধ্যে। এই পাশে আছে। এই যে বাহ, এই তরমুজটা হয়েছে আরো 15 দিন লাগবে এটা। কতদিনে হয় তরমুজ? এটা 2.5 মাসে, আপনি 2.5 মাসে হারভেস্ট করা যাবে আর। এটা কি সমতলে ওই সময়টাই হয়? জি, সমতল ওই সময়টাই হয়। আচ্ছা আচ্ছা। আর আমি এখানে অনেক কিছু দেখছি ভাই, ওই পাশেও কি যেন মাচায় কি করছেন ওগুলা? ওখানে লাউ করছিলাম, মালিক সিডের সুপার গ্রিন জাতের লাউ করছিলাম, খুব ভালো ফলন পেয়েছিলাম ওটাতে। এখনো কি আছে লাউ? না, এখন শেষ হয়ে গেছে ওটা। শেষ হয়ে গেছে। জি। এখন কি আবার নেবেন নাকি আবার কি সামনে রাখছেন নেব আর কি। কেন? সামনে ওটাতে মিষ্টি কুমড়া দেবো মাচাঙে। মাচাঙে মিষ্টি জি। কুমড়া দিবেন? জি। আচ্ছা আচ্ছা। এখানে আপনি আমাকে একটু আগে বলেছিলেন যে আপনি পেয়ারা এবং এটা পেয়ারার যেটা গাছ কুল। প্রুনিং করে দিয়েছেন। জি। আমি যদি কুল একটু গাছ, দেখি। কুল গাছ প্রুনিং করছিলাম এই যে। কুল গাছ প্রুনিং করেছেন, এটা কি জি। রং করছেন? জি, এটা রং করছি। আচ্ছা, বাহ, ভাইয়া তো ঠিকই বলেছে। আমি ভাইয়াকে বলেছিলাম যে জি। আপনি তো আরো একটু উপর থেকে প্রুনিং করতে পারতেন। জি। উনি আমাকে বলল যে না, নিচে থেকে প্রুনিং করেছে। এটার কি বিশেষ কোনো কারণ আছে ভাই, একেবারে নিচে থেকে করার? বিশেষ গ্রোথ কারণ বলতে নিচের থেকে একটু নিয়ম অনুযায়ী করলে মানে গ্রোথটা একটু ভালো থাকে গাছের আপনার। আচ্ছা আচ্ছা। এবং দেখতে পাচ্ছি একদম নিচ থেকে কিন্তু ডালপালাগুলো ধরেছে, মানে নিচ থেকেই ফলটা উঠবে। জি, নিচ থেকে। তাহলে এই গাছটা ফলের অনেক সংখ্যা বড় বাড়বে। হয়ে যাবে, 2 মাস পরে 3 মাস পরে দেখবেন যে অনেক বড় হয়ে যাবে, তখন আচ্ছা। আগস্ট মাসে আবার ফুল আসা শুরু করবে এই গাছে। আচ্ছা, তার আগে তো মনে হয় ওই পেয়ারাগুলো হয়ে গেছে নাকি? জি, এই পেয়ারাগুলো গাছ অলরেডি হয়েছে। এখন বর্ষাকাল আসলে একটু পরিচর্যা বেশি করে করব, দেখবেন ইনশাআল্লাহ ভালো ফলন আসতে শুরু করছে। আগেই চলে আসছে, জি। এগুলো থেকে আগে ফল পাবেন জি, আপনারা। ফল অলরেডি আমি 28,000 টাকার পেয়ারা বিক্রি করছি এখান থেকে। 28,000 টাকা? আমার 4-8 টাকা কয়টা গাছ, কয়টা? গাছ আছে আমার প্রায় 900 মতো। 900-র ওই মতো পাশে গাছ। আছে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি যে 3টা তরমুজ ধরে আছে। ভাই, এক একটা গাছ থেকে জি, কয়টা তরমুজ এক একটা নেন? গাছে একটা সেট। একটা করে? জি, এখানে 3টা গাছ, 3টা গাছে 3টা রাখছি আপনার। আচ্ছা, একটার অধিক নিলে অনেক সময় হয় না, একটার অধিক তখন? মানে একটু সাইজটা একটু ছোট হয়, মানে একটু হয়ে যায় আর কি, Size-টা শেপটা ছোট ভালো হয়। থাকে না। আচ্ছা, ঠিক আছে। এখানে তো অনেক ঘাস টাস, এগুলা কি, এই যে এগুলা কি করে রাখছেন? যেমন আমি বলি, গোবরের এই যে জন্য? যে এই গাছগুলা কিন্তু উপরে রাখছি,
এগুলো এক জায়গায় জড়ো করে রাখছি, এগুলো কিন্তু একসময় পচে এটা জৈব সার হয়ে যাবে। আবার কি কি যেন লাগিয়েছেন অন্য সবজি, ওগুলো কি? এটা হচ্ছে আপু আমি বলি, যেমন আমার তরমুজটা যখন শেষ হয়ে যাবে তখন আমি এখানে ট্রায়াল কিছু আপনার মিষ্টি কুমড়া দিছি, ব্ল্যাক স্টোন জাতের মালিক সিডের। যখন আমার তরমুজটা শেষ হয়ে যাবে তখন এর আগে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা এই মাদার মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার তরমুজ শেষ হয়ে যাবে, তখন আমার এটা মিষ্টি কুমড়ার ক্ষেত হয়ে যাবে। আচ্ছা, এই যে অনেকের প্রশ্ন আসতে পারে যে পেয়ারা বা কুলের পাশে আপনি এরকম বারবার ছোট ছোট সবজি করছেন, মানে স্বল্পকালীন সবজি করছেন, তো সেক্ষেত্রে পেয়ারার ফলনে কুলের ফলনে কোনো সমস্যা হবে? এটাতে কোনো সমস্যা হয় না, এটাতে বরঞ্চ আমার যে পেয়ারা গাছ আছে, কুল গাছ আছে, এটার পরিচর্যা আরো ভালো হয়। আচ্ছা, যেমন আমি বলি আপু, বলেন না, পেয়ারাটা আর কুলটা হচ্ছে বছরে একবার আপনার কুলটা আসে, তখন আমার কিন্তু পুরো বছরের একটা খরচ আছে, লেবার খরচ। তাহলে আমি যে মিশ্র চাষ করতেছি, যেমন আমি স্ট্রবেরি করলাম, স্ট্রবেরি শেষ হওয়ার পর আমার তরমুজ, এরপর আমার মিষ্টি কুমড়া থাকবে, রক মেলন করবো আমি, আবার সবকিছু মিলে আমার যে বাৎসরিক যেটা খরচ আমার, তাহলে এই মিশ্র চাষ থেকে চলে আসতেছে। খরচটা এখনই জানাচ্ছি না, খরচটা একটু পরে জানবো, কারণ হচ্ছে আমি বুঝতে পারছি যে ভাই খরচ লাভ দুটোর অনেক পার্থক্য, তাই না? এটা একটু বাবারে বাবা ভাই, এটা কি মানে পাথর টাথর ভরে রাখছেন নাকি ভেতরে? এটা ওজনটাই আসলে অনেক এখনো প্রায় 3 কেজি 4 কেজি মতো হবে এটার ওজন। এটা তো অনেক ওজন, আমি আসলে ধরেই রাখতে পারছি না। দর্শক, একটা বিষয় আমি যতটুকু শুনেছি ভাই, যে এই পাহাড়ি এলাকার তরমুজে নাকি অনেক মিষ্টতা বেশি, এটা কতটুকু সত্য বলেন? এটা খুবই মানে আপনার শুধু তরমুজ না, আপনার যেমন কুল বলেন, পেয়ারা বলেন, পেঁপে বলেন, সবকিছুতেই কিন্তু খুব মিষ্টি আপনার। আচ্ছা, এটা কিন্তু অনেক মিষ্টি হবে দর্শক, আমরা যেগুলো আসলে সমতল ভূমি থেকে পাই তার থেকেও বেশি মিষ্টি, তাই না ভাই? আচ্ছা, এটা রেখে দেই, কত কেজি হতে পারে ভাই? এটা আনুমানিক 4 কেজি হবে আপনার, এখন 4 কেজি। তা যখন বিক্রি করবেন 6-7 কেজি হয় আপনার। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে বিক্রি করেন? এটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে পাইকার আছে, পাইকাররা এসে নিয়ে যাবে। আচ্ছা ভাই, এই যে এত সুন্দর ফলন হচ্ছে, জি হ্যাঁ, সেক্ষেত্রে এই জাতটাই তো জানলাম না, জাতটা কি? এটা হচ্ছে এয়ার মালিক সিডের পাকিজা। এটা কি সারা বছর হয়? এটা সারা বছরই হয়। কোন মৌসুমে ভালো হয় এরকম, নাকি সব মৌসুমেই ভালো হয়? সব মৌসুমে ভালো হয়, কিন্তু যখন তরমুজের মৌসুম তখন তো একটু বেশি ভালো হবে। এটা স্বাদটা কেমন? স্বাদটা অসাধারণ, কিন্তু আমরা অলরেডি একটা খেয়েছি, পরিপূর্ণ হয় নাই, কিন্তু অনেক ভালো স্বাদ পেয়েছি, কিন্তু রসালো একেবারে। ঠিক আছে ভাই, আমি একটু জানতে চাই যে এখানে মোট কতখানি জায়গায় আপনি তরমুজ করছেন তাহলে? আপু আমার এখানে টোটাল 3 বিঘা জায়গার মধ্যে মিশ্র চাষ হিসেবে তরমুজ করছি আর কি। আপনার পিস হিসেবে বিক্রি করছেন, কেজি হিসেবে তো না? না না, পিস হিসেবে। আচ্ছা, তাহলে এক একটা পিসের কেমন কেজি হতে পারে আর কেমন দাম হতে পারে? এটা কেজি আনুমানিক 5 কেজি হতে পারে, আর আমরা 200 টাকা করে পাইকারি সেল করার করছি। এমনিতে তো আপনাদের কস্টিং তো আগের কাছাকাছি আছে, নাকি কস্টিং একটু বাড়ছে? কস্টিং তো অবশ্যই বাড়ছে, দিন দিন তো সারের দাম বাড়তেছে, কীটনাশকের দাম বাড়তেছে, আর মানুষের দৈনিক দিন মজুরের দাম বাড়তেছে, সবকিছু মিলে তো কিছুটা বাড়ছে। তারপরেও আমার মনে হয় হাত বদলের মাধ্যমে অনেকটা অংশ বেড়ে যাচ্ছে, সেটা যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়, অবশ্যই তরমুজের দামটা ভোক্তাদের সহনশীল পর্যায়ে থাকবে, তাই না ভাই? এখন একটু বলি তো, কত টাকা ইনভেস্ট করেছিলেন এই বছর, আর কত টাকা লাভ আসবে বলে আপনি ধারণা করছেন? এই তরমুজটা প্রথমবারই করছেন আমি জানি, তো আপনি আমাকে একটু বলেন। আপু আমার তো এখানে আমি যেমন তরমুজটা চাষ করতেছি, তরমুজে কয় টাকা খরচ হচ্ছে এটা কিন্তু আমি তরমুজের আলাদা খরচ আমি লিখি না। যেমন আমার এখানে সব মিলে, যেমন করলা আছে, কিছুদিন আগে স্ট্রবেরি করছিলাম, সবকিছু মিলে কিন্তু আমার বাৎসরিক খরচ আমি হিসাব করি, আর বাৎসরিক আয় ব্যয় আমি হিসাব করি। আচ্ছা, তাহলে সবটুকু মিলিয়ে জানতে হবে নাকি? জি, সবকিছু মিলিয়ে। কত টাকা তরমুজ বিক্রি করতে পারেন বা কত কেজি, এটা জানা যাবে? আনুমানিক আমার যেটা আমি মানে সব গাছ দেখে আমি যেটা আনুমানিক আমি অনুমান হচ্ছে মিনিমাম আমি 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি হতে হবে ইনশাআল্লাহ। আপনি বললেন করলার ক্ষেত আছে আপনার? জি জি। সেটা কি এখানেই? আমার করলার ক্ষেত সামনে আছে। আচ্ছা, তাহলে আমাকে একটু দেখান। জি আপু, চলেন। ভাই, এখানে তো দেখতে পাচ্ছি করলা খুব বেশি সময় মনে হয় নাই নাকি? জি, হয় না আপু, এটা 1 মাস 5 দিন মতো হইছে এটার বয়স। আচ্ছা, করলা হয় কতদিনে? মানে এটা আপু 2 মাস কাছাকাছি হলে করলাটা ভরপুর হয়। কিন্তু ছোট গাছ হলেও দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছের ডগায় ডগায় কিন্তু করলা আছে, ধরেছে। হ্যাঁ, বেশ কয়েকটা বড়ও হয়ে গেছে, ছোট ছোট আছে, বিভিন্ন সাইজের আছে। আচ্ছা, এই করলার জাতটা কি?
এটা হচ্ছে এয়ার মালিক সিডির দুর্বার জাতের করলা। এটার আচ্ছা। চমকটাই হচ্ছে আপনার গুড়া থেকে একদম ইয়ে পর্যন্ত ফল গোড়া থাকবে। থেকে? জি, একদম গাছের উপর পর্যন্ত? জি, গাছের গুড়া থেকে দেখেন আপনি, এই যে এই গাছে অলরেডি গুড়ার মধ্যে 10 থেকে 15টা করলা আছে। তাই তো দেখতে পাচ্ছি 15টার মতো জি। কিন্তু ফল জি, ইতিমধ্যে আর ধরে দেখেন গেছে। আপু গাছের গ্রোথটা, আল্লাহর রহমতে গাছে কোনো রোগ নাই। এই গাছের গ্রোথটা অনেক ভালো। সামনে কিন্তু আরো একদম জমজমাট ফলন আসবে। আচ্ছা, এই যে করলা করেছেন, এই করলা কি আগে কখনো করেছেন না এই প্রথমবারই? যে এটা আমি প্রথমে পরীক্ষামূলক করেছিলাম অল্প খানিক, তো ওখানে অনেক ভালো ফলন হয়েছিল আপনার। আচ্ছা, ফলন হওয়ার পরে আমি এটা আবার বাণিজ্যিকভাবে এখন প্রায় 2 বিঘা মতো জায়গায় করতেছি। এটা কি 12 মাসি? যে এটা 12 মাসি সবসময় হয়। আমার টোটাল 600 মতো গাছ ওই আছে। পাশে ওই বেগুনগুলোও কি আপনার? জি জি, ওটা বেগুন করছিলাম, প্রায় 1.5 বিঘা বেগুন করছিলাম। কতখানি কেমন আসছে? আমি প্রায় 2,75,80,000 মতো পাইছিলাম ওখান থেকে। বেগুন? রেটও পাইছিলাম খুব ভালো, আর ফলনও সেরা বেছিল আপনার। কি বেগুন ছিল? এটা হচ্ছে মালিক সিডের প্রীতমার গ্রিন বল। ভাইয়া, এই যে আপনি যে করলা করছেন 1.5 বিঘা বা 2 বিঘা জমিতে, জি। কি পরিমাণ পাবেন বলে আশা করছেন এবার? গতবার তো করছিলাম একটুখানি করছিলাম মাত্র 100 গাছ, তাতে আমি প্রায় 80,000 টাকার মতো করলা আমি বিক্রি আর করছিলাম। এখন কয়টা গাছ? তো আমার এখন টোটালি 600 গাছ। এখন 600 গাছ থেকে আমি অনেক বড় একটা আশা করতেছি। এটা আপনার ভালো একটা অ্যামাউন্ট, মানে 3-4 লাখ টাকার আশা করতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে কেমন খরচ হয়েছে? খালি চারার খরচটা তো হয়েছে ইয়েতে? জি, এটা করলায়? জি, খরচ টাকার? বলতে আপু তেমন বেশি খরচ হয় না, কারণ আমার তো আগে মাদা রেডি করা ছিল। যেমন আমি লাউ করছিলাম, এটাও তো আমার লাউয়ের মধ্যেই সারও তো সারও তো মোটামুটি দেয়াই জি, ছিল। দেওয়া ছিল। মানে টোটালি ধরেন 10,000 টাকা মতো খরচ বললে চলে। শুধু 1.5 বিঘা জমিতে জি 10,000 টাকা খরচ করে জি। আগের তৈরি মাচাতে তিনি হচ্ছে করলা চাষ করছে, এবং তিনি আশা করছেন, যেহেতু বাজারে এই করলার খুবই চাহিদা বেশি, তিনি আশা করছেন প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা তিনি আয় করবেন। শুধু কয়দিনে ভাই? এটা 3 মাস পর্যন্ত 3 স্থায়ী থাকবে। মাসে। জি। দর্শক, আপনারা চাকরি করছেন, অনেকে আমরা চাকরিজীবী আছি, তারা আসলে চাকরি করে কত টাকা বেতন পাই, কিন্তু দেখেন এই ভাইটা কৃষি কাজ করে মাত্র 3 মাস পরিশ্রম করে তারপরে হচ্ছে 3 লক্ষ টাকা 1.5 বিঘা জমি থেকে পেয়ে যাচ্ছে। এবং আরো তো অনেক জমি আছে, সেটার পুরো হিসাবটা আমি আসলে খাতা কলম যদি ক্যালকুলেটর নিয়ে বসতাম তাহলে ভালো হতো। তো যেহেতু ক্যালকুলেটর নিয়ে বসি নাই, আপনি আমাকে একটু ধারণা দেন তো ভাই, যে এখন এই মুহূর্তে এই মৌসুমে যদি বলি আপনার এখানে কি কি গাছ আছে, মানে কি কি ফল পেতে পারেন জি, সেগুলো আমি থেকে? আপু এখানে আপনার ধরেন তরমুজ তো আছেই, তরমুজ তারপর আছে, পেয়ারা আছে, পেয়ারা, তারপর আপনার করলা, এখন আপাতত তারপর মিষ্টি কুমড়া, এই যে এগুলো এই 4টাই এখন ইয়ে করা যায়। মৌসুম শেষে যখন ফল উত্তোলন করবেন সব বিক্রি করে কেমন টাকা আয় করতে পারেন? টোটাল কি 65 বিঘা জমিতে আছে 65 এই সবগুলো মিলিয়ে? জি, কেমন আয় করতে পারেন? এটা বেশি না আপু, খরচ বেরোজ গিয়ে খরচ বাদ দিয়ে? জি, আপনার 5-6 লক্ষ টাকা থাকবে আপনার। কৃষি কাজটাকে কত দূর পর্যন্ত দেখতে চান, কি মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপু আজকে যে এই পজিশন, এটা তো আমি একদিনে আসি নাই, আমি 19 সাল থেকেই, মানে অনেকে অনেক কিছু বলছে পারবা না, হবে না, তা আমি ওনাদের কথা শুনি না, আমি বলছি হবে। অনেক সময় একটা জিনিস শ্বাস করলাম, এটা ভালো নাও হতে পারে আপু। আমি প্রকৃতি থেকে শুরু করে সব কিছু, রোগবালাই থেকে, এখন যদি আমি না হয় না হবে না আমার দ্বারা কৃষি, এটা বললে হবে না। আমি 12টা-10টা জিনিস শ্বাস করব, তাতে আমি 2-3টা জিনিস এমনি আমি লস খাবো, কিন্তু বাকি 5-6টা যেটা হবে ওটাতে আমার লাভ হতে হবে। তা আমার স্বপ্ন হচ্ছে আমি এখন 65 বিঘাতে করছি, আমার সামনে 200-300 বিঘা নিয়ে করব আমি আস্তে আস্তে। এই কক্সবাজারে আমি যারা কৃষক আছে ওনাদের নিয়ে কাজ করব, সামনে মানুষকে কিভাবে ভালো কৃষি কাজ করলে আমাদের দেশের কৃষি এগিয়ে যাবে, এই দিক নির্দেশনায় আরও কৃষিকাজে মানুষকে উদ্বুদ্ধ করব। তো আমি নিজেও আরও বড় আকারে বাণিজ্যিক কৃষি দিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ, এটাই আমার। খুব চমৎকার কথা ভাই, আমরাও আশা করছি আপনি অনেক দূর চলে যান আমাদের আধুনিক কৃষিকে নিয়ে, এবং পাহাড়ে এই যে অসাধ্যকে সাধন করেছেন। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, আজকের পর্ব দেখে কি আপনারা বুঝতে পেরেছেন কৃষি কাজটা একটু পরিশ্রম হলেও এখান থেকে কিন্তু অনেক লাভবান হওয়া যায়। অর্থাৎ চাকরি করে আপনি যে পরিমাণ আয় করবেন বা অন্যান্য ব্যবসা করে যে পরিমাণ আয় করবেন, ঠিক সেই পরিমাণ বা তার অধিক পরিমাণ লাভও কিন্তু আপনি কৃষি কাজ করেই করতে পারবেন, খুব অল্প সময়ে অল্প পরিমাণ জমি যদি সঠিক ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় আপনারা কি লক্ষ্য করেছেন, আমাদের আরিফ ভাই কিন্তু তুলে ধরেছেন তার মিশ্র পদ্ধতিতে বিভিন্ন সবজি এবং ফলের চাষ। এর মাধ্যমে যেটা হয়, কোনো কারণে কোনো মৌসুমে যদি একটা ফসলে কোনো ক্ষতি হয় বা রোগবালাইয়ের আক্রমণ হয়, আরেকটা ফসলের আয় দিয়ে সেই ক্ষতিটা কিন্তু খুব সহজেই পুষিয়ে ফেলা যায়। তাই আমরা মনে হয় যে যখন কাজ করব সেই অঞ্চল ভেদে, পরিবেশ ভেদে, সেখানে কোন সবজি কোন ফসল উপযোগী সেই বিষয়গুলো মাথায় রেখে মিশ্র পদ্ধতিতে চাষ করার চেষ্টা করব। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।